ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর 2030 সালের মধ্যে 50,000 কোটির বেশি এক্সপোর্ট করতে চলেছে। এই যে বিরাট বড় একটা কর্মযজ্ঞ, তার মধ্যে নতুন করে যে পালকটা আজকে ঢুকলো সেটার কথা নিয়ে বলবো। শুধু সেটার কথা বলাটাই শেষ হবে না, কারণ যে কথাটা বলছি সেটা হচ্ছে 75,000 কোটি টাকার মতো কিন্তু একটা যে কাজ দেওয়া হলো। এই কাজের ফলে যে কোম্পানিটার হলো সেই কোম্পানিটার পজিটিভিটি, সেই কোম্পানির কি কাজ সেটা নিয়ে কথা, সেই কোম্পানির টোটাল এই যে 75,000 কোটি টাকা দেওয়া হলো এটা কত দিনের জন্য সেটা বলা, তারপরে কোম্পানির ফান্ডামেন্টাল কি, কোম্পানি এই মুহূর্তে কেনার মতো পরিস্থিতি রয়েছে কিনা, আর কখন কি পরিস্থিতিতে এই কোম্পানিটা কেনা উচিত, এই সব কিছু নিয়ে ভিডিওটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পুরোদের অজস্র লাইক কমেন্টস মুক্ত করে আমাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এই ভিডিওটা শুরু করতে চলেছি। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে কিন্তু শুরু করছি, সেটা হচ্ছে 1 নম্বর আমাদের ডিফেন্স সেক্টরের মধ্যে আজকে যে কথাটা বলতে চলেছি, যে কোম্পানিটার কথা বলবো ডিফেন্স সেক্টর, সে কোম্পানির নাম হচ্ছে মাজাগাও ডক। কিন্তু আমরা দেখেছি বহুবার দুর্দান্ত সমস্ত প্রজেক্টগুলো একটার পর একটা পেয়ে চলেছে। আজকে যে প্রজেক্টের কথা নিয়ে বলবো সেটা হচ্ছে বিরাট বড় লেভেলের একটা, মানে 75,000 কোটি টাকার একটা বড় প্রজেক্ট, যেটা ফাইন্যান্স মিনিস্টার এই 75,000 কোটি এখানে হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার যেটাকে অ্যাপ্রুভ করেছে। ফাইন্যান্স মিনিস্টার যে বক্তব্য রেখেছে যে এই যে কাজটা আমরা অনুমোদন দিলাম, এর ফলে যে আউটপুটটা আসবে সেটা আসতে সময় লাগবে টোটাল 7 ইয়ার্স, 7 বছর ধরে কিন্তু কাজটা, টোটাল 7 ইয়ার্স ধরে কিন্তু এই কাজটা টোটাল চলবে। এবং এর ফলে আলটিমেটলি যে কাজগুলো হবে সেটা হচ্ছে সাবমেরিন মানে সাধারণ লেভেল না, নেক্সট জেনারেশন মানে নেক্সট জেন লেভেলের অত্যাধুনিক সাবমেরিনগুলো কিন্তু তৈরি করা শুরু করবে। এই যে সাবমেরিন, টোটাল 6খানা সাবমেরিনকে এরা কিন্তু টার্গেট করে রেখেছে। 6টা সাবমেরিন তৈরি হবে আগামী 7 বছরের মধ্যে। 7ম বছরই সে ডেলিভারি হওয়া শুরু হয়ে যাবে। এবারে যেটা বক্তব্য হচ্ছে এই যে 7খানা যে সাবমেরিন, এইগুলোকে যে টোটাল যে কাজ সেটাকে আমরা বলছি সেটা হচ্ছে যে P75I বা P751 এই ধরনের এই প্রজেক্ট লেভেলের, এটাকে নেক্সট জেন কেন বলা হচ্ছে, IDW মানে সাবমেরিনের যুদ্ধ সাবমেরিন যেগুলো হয় সেগুলো, বা ভিতরে তো যে ধরনের মানে যাকে বলা যেতে পারে টর্পেডোগুলো রাখা বা এই ধরনের কাজগুলো করা, ইনক্লুডিং নিউক্লিয়ার ওয়েট নিয়ে যাওয়ার মতো ক্ষমতা সম্পন্ন, দ্রুতগতিতে নিয়ে যাওয়া এবং অতর্কিতে আক্রমণ করা নিঃশব্দে, এই ধরনের ব্যাপারগুলোকে ট্র্যাক করানোর জন্য কিন্তু এই ধরনের সাবমেরিনগুলো তৈরি করা হয়েছে। এই সাবমেরিন তৈরি করার ক্ষমতা ইন্ডিয়ার সত্যি বলতে এই মুহূর্তে ছিল না। এই মুহূর্তে যে টেকনোলজিটা গ্রহণ করছে সেটা হচ্ছে জার্মানির একটা কোম্পানি রয়েছে থ্যাকওয়ার্স কুপার, মানে DKPS বলা হয়। এই কোম্পানিটার সঙ্গে কিন্তু এরা একটা যৌথভাবে এগিয়ে চলেছে। এরা টেকনোলজিটা দিচ্ছে, টোটাল টেকনোলজি ব্লুপ্রিন্ট সেটা কিন্তু ইন্ডিয়াকে দেবে। এই টেকনোলজিটা ইমপ্লিমেন্টেশনে সাহায্য করবে এবং আলটিমেটলি ভারতকে আত্মনির্ভর ভারতে সম্পূর্ণভাবে তৈরি হওয়ার যে লক্ষ্যটা রয়েছে, সেই 2047 সালের মধ্যে টোটালি নির্ভরশীল, মানে কোনো রকম কোনো কিছুই আর ভবিষ্যতে কিনতে হবে না, সেই টার্গেটের অনেক আগে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু জার্মানির এই কোম্পানিটা এদের সঙ্গে কিন্তু হাত মেলাচ্ছে। থ্যাকসেন গ্রুপ বা জার্মানি যে কোম্পানিটা থ্যাকসেন গ্রুপ মেরিন কোম্পানি, এই কোম্পানি যে টেকনোলজি ওরা ইউজ করছে সেই টেকনোলজি খুব ইন্টারেস্টিং টেকনোলজি। এটাকে বলছে ওরা যে যাকে আমরা বলছি এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন টেকনোলজি ইউজ করছে। এটা HDW ক্লাস এবং 214 HDW 214। এরা যেটা বলছে এই যে অ্যাডভান্স সাবমেরিন যেগুলো তৈরি হচ্ছে, যেটা মাজাগাও ডক তৈরি করছে, এই সাবমেরিনটা জার্মানি যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে থ্যাকওয়ার্স কুপার। এই থ্যাকওয়ার্স কুপারের যে স্পেশালিটি রয়েছে সেটা হচ্ছে HDW 214 HDW, এই টাইপের অ্যাডভান্স লেভেলের, যাকে বলছি আমরা ইন্ডিপেন্ডেন্ট এয়ার প্রপালশন লেভেলে কাজকর্ম হবে। এটা একটা দুর্দান্ত ব্যাপার। এবং শুধু এখানে নয়, বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন যে সমস্ত যে ইয়েগুলোর পোর্টগুলো আছে সেখানে 60টার বেশি কিন্তু যুদ্ধ জাহাজ তৈরির কাজ চলছে। তার মধ্যে নতুন করে 70,000 কোটি টাকা কিন্তু অনুদান দিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই কাজটা করানোর জন্য। এখন ব্যাপার দাঁড়াচ্ছে আগামী 7 বছর পরে যে জিনিসটা বেরোবে, যে আপডেটেড যে সাবমেরিনগুলো বেরোবে, সেগুলো কিন্তু কতটা কাজের এবং কত তাড়াতাড়ি সেগুলো কাজে লাগবে সব তো শুনলাম। এবারে আসছে সব থেকে ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। কোম্পানিটার নাম বুঝলাম মাজাগাও ডক, খুব ভালো কথা। কোম্পানি 1 বছরের রিটার্ন কত দিয়েছে? কিচ্ছু দেয়নি। 1 বছর রিটার্ন যদি দেখি 29% মতো নেমে গেছে।
তো অর্থাৎ যদি কেউ এই কোম্পানিতে 1 বছর আগে ইনভেস্ট করতো, তার 29% সে কিন্তু ডাউন হয়ে গেছে। ঠিক আছে, এরকম পরিস্থিতিতে যদি 5 বছর কেউ ইনভেস্টেড থাকে, তাহলে তার কিন্তু 2000% মতো তার পজিটিভ রিটার্ন দিচ্ছে। তাহলে এটা বোঝা গেল। তা এই কোম্পানি লং টার্মের জন্য এসব কোম্পানিগুলো কিন্তু খুব প্রয়োজনীয়, খুব মানে একটা অ্যাসেট ওয়েলথ বিল্ডের জন্য সব কোম্পানি কাজের। কিন্তু শর্ট টার্ম কেউ যদি নিতে চায়, শর্ট টার্মে কেউ যদি বলে এই কোম্পানিটা কী হতে পারে বা এই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত কিনা, সেক্ষেত্রে আমি বলবো শর্ট টার্মের জন্য কোম্পানিটা এক্স্যাক্ট নয়। এবার আসবো সেকেন্ড পার্টের দিকে, সেটা যাবো কি ফান্ডামেন্টাল দিকে চিন্তা ভাবনা করবো। এই যে ইনফরমেশনগুলো কোম্পানিতে তো রয়েছে, তখন প্রশ্নচিহ্ন এবারে তো আসবেই যে কোম্পানি ফান্ডামেন্টাল স্যার কেমন মনে হচ্ছে যে কোম্পানিটাকে ইনভেস্ট করা যায়। তার উত্তর আমি খুব শর্টে যদি বলি, প্রথম ঘটনা বলবো কোম্পানিটা লার্জ ক্যাপ কোম্পানি। কোম্পানি 90,000 কোটি 92,000 কোটি মোটামুটি মার্কেট ক্যাপে ঘোরাফেরা করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই লেভেলে যদি একটা কোম্পানি থাকে, সেই কোম্পানির একটা সিকিউর থাকছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, কোম্পানিটা রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যাকে বলা হয়, যারা শেয়ারটা স্টকটা রেখেছে। 80% বেশি প্রোমোটার হোল্ডিং রয়েছে, 82% মতো। কিন্তু প্রশ্ন আসছে এবারে সেকেন্ড লেভেলে এই কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কী রয়েছে, যেটা দিয়ে মোটামুটি এফিসিয়েন্সি বোঝা যায়। বাই দ্য ওয়ে, রিটার্ন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল প্লাস পিজি, ডেট টু ইকুইটি রেশিও, বিভিন্ন রকম রেশিও ফান্ডামেন্টাল নিয়ে কিন্তু ভিডিওগুলো এখানে করেছি। 59 টাকা মোটামুটি মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন, সেখানে বক্তব্য রেখেছি। আমি এখানে যদি সিম্পলভাবে চলে আসি, এই মুহূর্তে কোম্পানির 98,000 কোটির মার্কেট ক্যাপের যে কোম্পানিটা রয়েছে, একে 98,000 crores বলছি। এই মুহূর্তে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি বলি, এটা একটা দুর্দান্ত অবস্থা রয়েছে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 37.9 রয়েছে, এবং রিটার্ন অন ইকুইটি যদি দেখি, রিটার্ন অন ইকুইটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এফিসিয়েন্সি দেখার জন্য, সেখানে আমি বলবো 38 রয়েছে। কিন্তু এই দুটোই কিন্তু সব নয়, রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড ছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেরকম ডেট টু ইকুইটি রেশিও রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও মানে ঋণের পরিমাণ, কতটা ঋণ নিয়ে কোম্পানিটা কাজ করছে, অলমোস্ট ডেট ফ্রি 0.05 রয়েছে। আমি একটু আগে যেটা বললাম, প্রোমোটার হোল্ডিং 81% রয়েছে। এবার আসছে নেট প্রফিট, কোম্পানিটার নেট প্রফিট কেমন করছে। কোম্পানি নেট প্রফিটকে দুরন্ত করেছে। আমি এক্সাম্পল দিচ্ছি, 325 কোটি টাকার যে গত বছরে যে প্রফিট ছিল এদের, শুধু প্রফিটটা আমি বলছি, বাকিগুলো আর কিছু বলছি না সময় কম বলে। 325 থেকে কোম্পানিটা এইবারে যেটা দাঁড়ালো 674 কোটিতে চলে এসছে, অলমোস্ট ডবলেরও বেশি হয়ে গেছে। 650 ডবল হয়, 674 হয়েছে এর, তার মানে ডবলের বেশি করে দিয়েছে 1 বছরের মধ্যে। তো বোঝা যাচ্ছে যে 1 বছরে যেখানে আমাকে রিটার্ন কিচ্ছু দেয়নি, 29% নেগেটিভ, সেখানে 1 বছরের প্রফিটটা আমার ডবল করেছে। তার মানে প্রফিট কিন্তু বাড়ছে, তার তুলনায় প্রাইস কিন্তু ঠিকঠাক জায়গায় আছে। এইখানে আরেকটা প্রশ্ন চলে আসছে, কোম্পানিটার পি কত রয়েছে স্যার? এই 7.9 রয়েছে এর পি, 37.9। আর যদি আমি দেখি এই মুহূর্তে ইন্ডাস্ট্রিজ পি কত রয়েছে, ইন্ডাস্ট্রিজ পি 34 মতো মোটামুটি রয়েছে, 38% মতো, 38 মতো রয়েছে এর। তার মানে ইন্ডাস্ট্রিজ পির খুব মানে সেক্টর পি যেটা, তার খুব কাছাকাছি জায়গাতেই রয়েছে। তাহলে এটা তো বুঝতে পারলাম। রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড বুঝতে পারলাম। ছোট সংশোধন, রিটার্ন অন ইকুইটি যেটা রয়েছে সেটা 28 মতো রয়েছে, 29 রয়েছে রিটার্ন অন ইকুইটি, হয়ে গেল। এবারে আসছি কি, এই পরিস্থিতি দাঁড়িয়ে থেকে কোম্পানিটার P751 লেভেলের সাবমেরিনের কাজগুলো রয়েছে, আগামী 7 বছর ধরে কাজ চলবে। খুব ভালো কথা, খুব সুন্দর ব্যাপার। এবার আমি বলবো কখন কিনবে, এই যে প্রশ্নটা সবাই করে, কারণ আমি প্রতিটা ভিডিও শেষে থেকে এই ধরনের কমেন্ট, কখন কিনবে, তার উত্তর 3 ভাবে কেনা যায়। 1 নাম্বার, প্রথম হচ্ছে কখন, যখন কোম্পানিটার একটা ডিপ সৃষ্টি হয়। ডিপ সৃষ্টি হয় মানে একটা কারেকশান হলো, 5% 8% কারেকশান হলো, ডিপ হলো, তখন কিনলো, নেওয়া যায়। সেকেন্ড ওয়ান কখন হয়, একটা ট্রেডিং লেভেলে, একে বলা হয় ব্রেকআউট। ব্রেকআউট মানে একটা পরিস্থিতি চলছিল, একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে কাজটা চলছিল, ও কী করলো, এই জায়গাটাকে ভেঙে এরম জায়গা বেরিয়ে গেলো, এই লেভেলে যখন ব্রেকআউট তৈরি করলো, তখন একটা কেনার অপরচুনিটি তৈরি করে, বোঝা গেছে। এবার আসছে তৃতীয় ঘটনার দিকে। তৃতীয়ত হচ্ছে যারা লং টার্মে নিতে চাইছে, যারা, আমি মুখ্যত লং টার্মে আমার বিশ্বাসী। বেসিক্যালি লং টার্ম কথার অর্থ কিন্তু বেশ ইন্টারেস্টিং। ট্রেডার আর ইনভেস্টার এখানে পার্থক্য করে দিচ্ছে।
ট্রেডার যারা তারা কি করছে, তারা সঙ্গে সঙ্গে কিনছে এবং সেটা 2 দিন 4 দিন 5 দিন 10 দিন পরে বেচে দিচ্ছে, হয়ে গেল তাদের কাজ শেষ। তারা চিনছে না কোম্পানি কি, ফান্ডামেন্টাল বিজনেস কিচ্ছু বোঝার দরকার নেই, কেন বেচো, এই হলো তোমার কাজ। সে তোমার আপে যাক কি মার্কেট ডাউনে যাক কিছু না। লং টার্ম কিন্তু ব্যাপারটা সেটা না। লং টার্মে বহু বিষয় দেখে, কেন দেখে, তারা একটা বড় টাকা এখানে ইনভেস্ট করে এবং বড় সময় ধরে 5 বছর 7 বছর 10 বছর ধরে তারা সেটাকে রেখে দেয় এবং নিশ্চিন্তে নিজের কাজ করে এবং 10 বছর পরে 15 বছর পরে উঁকি মেরে দেখে যে কোম্পানিটা কীরকম পরিস্থিতি। মধ্যে যখনই যেরকম হাতে টাকা আসে সেই সেখানে জমা করতে থাকে। তারা কিন্তু প্রাইস নিয়ে এত মাথা ঘামায় না যে স্যার কোন প্রাইসে নেবো, কোথাতে নেবো। তারা মোটামুটি ধরে নেয়, পি দেখে নেয়, পিটা কাছাকাছি থাকলো ওকে, এখন তাহলে কি পরিস্থিতি। তাহলে এই 3টে প্রসেসের মধ্যে নর্মালি লোকে নিয়ে থাকে, বোঝা গেছে। এক্ষেত্রে তাহলে কি করা যায়, এক্ষেত্রে ডিপ ইউজ করা যায় কি করা যায় না। ডিপ ইউজ তখন করা হয় যখন কিনা পিটা বা ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে অনেকটা ওপরে থাকে, তখন আমরা ডিপ বলি। 10%, 12%, 8% এরকম সব ডিপেন্ডস। কিন্তু যখন পির কাছাকাছি ঘোরাফেরা করে তখন সেটাকে বলা হয় একটা ছোট লেভেলের অপরচুনিটি। তো এই কোম্পানির ক্ষেত্রে এই মুহূর্তে যেটা বলা যায় সেটা একটা ছোট লেভেলের অপরচুনিটি তৈরি করা যায়। তো এখানে আমি যদি বলি সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা, এখন সাপোর্ট বলতে কেন বলছি, সাপোর্ট হচ্ছে প্রতিবারই যেখানে ধাক্কা খেয়ে কোম্পানিটা উঠে যাচ্ছে, ধাক্কা খেয়ে ওপরে উঠে যাচ্ছে, প্রাইসটা যতবার পড়ছে ঠিক সেখানে ধাক্কা খাচ্ছে। তাহলে সাপোর্টটা কোথায়, 2100-র কাছাকাছি কিন্তু সাপোর্ট দাঁড়িয়ে রয়েছে। যারা সাপোর্ট এই লেভেলে সাপোর্ট বিফোর গোয়িং এনিথিং, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট ট্রেডার ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরম্যান্স। আমি কোনো রকম কেনা বেচার কথা বলছি না, কখনো কোনো অ্যাডভাইস করছি না। আমি যেটা বলতে চলেছি একটা এডুকেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করছি 2100 থেকে 2200 হচ্ছে এমনই একটা সাপোর্ট জোন, যে জোনটা অটোমেটিক্যালি মানে তৈরি করে দিয়েছে জোনটাকে, এবং সেই জোনটা এসে প্রতিবারই জাম্প করছে। ফলে এই ধরনের জোনগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ জায়গা তৈরি করে। যদি ডিপে নেয় তাহলে 10 থেকে 12% মোটামুটি ডিপ যদি থাকে এই সিচুয়েশনে, তাহলে কোম্পানি থেকে কেনা যেতে পারে বলে মনে করে নেওয়া হচ্ছে। কোম্পানির ফিউচার অসম্ভব ভালো রয়েছে। সাবমেরিন শুধু বলে না, যুদ্ধ জাহাজ তৈরির ব্যাপারে কোম্পানিটা অগ্রণী গ্রহণ করে, বহুদিন ধরে আমার ট্র্যাকে রয়েছে এবং যখন 1 বছরে 29% ডাউন, তখন আমরা কিন্তু এটা ধরে নিতেই পারি কোম্পানিটা কিন্তু আমাদেরকে কিন্তু খুব নিরাশ করবে বলে মনে হয় না। আজ 76 কোটিতেই শেষ হচ্ছে না, 76 কোটি আগামী 7 বছর ধরে চললো, ঠিক আছে, কিন্তু ভাবতে হবে কোম্পানিটা কিন্তু যেই 5-6টা সাবমেরিন দিয়ে দিল মানে তাদের কাজকর্ম শেষ হয়ে গেল তা না। হতে পারে একটা কোনো কোয়ার্টার, 2টো কোয়ার্টার, 3টে কোয়ার্টারে গিয়ে প্রফিট হলো না, হতে পারে মার্কেটে পতন ঘটলো, সবাই পড়ছে, নিফটি পড়ছে, এও পড়ে যেতে পারে। কিন্তু আলটিমেটলি যে যুদ্ধ রিলেটেড কাজকর্ম, সেই যুদ্ধ তো বন্ধ হচ্ছে না, শান্তি বলে তো সারা বিশ্বে কোথাও কিছু নেই। তাহলে এই ধরনের পরিস্থিতিতে এটা তো হতেই পারে। তো আমার মতে যেটা আমি মানে করে থাকি যে নিজস্ব মতামত বলা যেতে পারে, মাই কনভিকশন, আই থিঙ্ক দ্যাট কোম্পানি হ্যাভিং ইউজ পোটেন্সিয়াল ক্যাপিটাল টু গিভ ইউ এ ভেরি গুড রিটার্ন ইন ফিউচার, বাট দ্যাট মিনস নট কি যে কোম্পানি তোমাকে কালকে আজ কিনলাম 2 মাস 6 মাস পরে গিয়ে তোমাকে বিরাট কিছু দেবে, নো, এরকম বলার ক্ষমতা কারণ নেই। কোনো কোম্পানির না কোনো মানুষের আছে, না কোনো মেশিনের আছে। অ্যালগোরিদম, এত দুর্দান্ত সব অ্যালগোরিদমগুলি চলে এসছে যেগুলো ট্রেড অ্যালগোরিদম বলা হয়, সেগুলো কত রয়েছে। যদি সেগুলো সব সঠিক হতো তাহলে মানুষ তো ধার দেনা করে সেই অ্যালগোগুলোই কিনতো, তাহলে এত কষ্ট করে পড়াশোনা করতো না, আর তো আনপ্রেডিক্টেবল মার্কেট বলে চেঁচামেচি করে বেরিয়ে যেত না। এখানে অনেক কিছু আনপ্রেডিক্টেবল, কোনো কিছুকে এতগুলো সেন্সিটিভ ব্যাপার কাজ করে। বেসিক্যালি কি, এখানে তো মানুষ রয়েছে, আমি আছি, তুমি আছো, তোমরা আছো, আমি আছি। এবার আমরা সবসময়তেই কিন্তু বিভিন্ন রকম ভাবছি। আমি এই মুহূর্তে যখন ভাবছি পজিটিভ, কালকে গিয়ে ভালো হবে, পরশু ভালো হবে, 2 মাস 6 মাস, তোমাদের মধ্যে কেউ ভাবছে না কোম্পানিটা কিছুদিন পরে গিয়ে পড়তে পারে, অনেকটা উপরে উঠে গেছে, পি ভালো আছে মানে সব ভালো, তার তো কোনো মানে নেই, কোনো ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে তো কমে নেই। তাছাড়া আজকে যুদ্ধ অর্ডার পেলো ঠিক, কালকে আরও পাবে, এই গ্যারান্টিটা কে দেবে? যদি আর পাওয়া না যায় তাহলে এটাই শেষ অর্ডার হয়ে থাকে, তাহলে কী হবে? এরা হয়ে গেল বিয়ার। এবার এই বুল আর বিয়ার মানে কনস্ট্যান্টলি লড়াই চলে। যখন বুলরা কিনতে থাকে, বিয়াররা তখন আবার আমি একটা সময় গিয়ে দেখবো যে এত দাম বেড়ে গেছে, এখন বাড়ার সম্ভাবনা আর নেই, সুতরাং এখন আর কিনবো না, আমি তখন কিন্তু বিয়ার হয়ে গেলাম, তখন আর বুল থাকলাম না। তাহলে এই ঘটনাগুলো আমার অবিরত চলতে থাকে। কখন কিভাবে কি পয়েন্ট অফ ভিউ থেকে একজন বুল হবে আর কোন পয়েন্ট অফ ভিউ থেকে বিয়ার হবে, সেটা কোনো অ্যালগোরিদম কোনোদিন বের করতে পারবে না। সুতরাং কোনো অ্যালগো দিয়ে কখনো একটা ফাইনালাইজ করা যায় না। হ্যাঁ, একটা গেস করা যায়, যে গেস আমরা টেকনিক্যাল চার্ট থেকে করি, সেরকম গেসিং কিছুটা করতে পারে এবং কিছু ইনফরমেশন বেশি পেতে পারে যে ইনফরমেশন আমার কাছে নেই। এটা সত্যি ঘটনা। ওয়ার্ল্ডে বিভিন্ন রকম চেঞ্জেস হচ্ছে যেগুলো সম্ভব হয় না কোনো মানুষ আমি ইনফ্যাক্ট আমার কথা ছেড়েই দাও, যারা দিন মার্কেটকে নিয়ে পড়ে রয়েছে তারাও পর্যন্ত কখনো এইটা কাছে আসতে পারেন। সুতরাং এই ব্যাপারে তো বলার কোনো মানে নেই। নেক্সটে আবার দেখা হচ্ছে।